নির্বাচনকে সামনে রেখে কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পতিত অশুভ শক্তি নির্বাচনকে সামনে রেখে যখনই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে তখনই সরকার আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে বলেও জানান রিজওয়ানা হাসান। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেওয়ার সময় অতিবাহিত হয়েছে। এখন অচল অবস্থা কাটাতে সরকার শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান বন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। তো এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কেউ যদি জাতীয় স্বার্থকে, নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে। একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। জাতিকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো ভোটের বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন কুমিল্লা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন কমিশনার। তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র 80 দিন থেকে 90 দিন বাকি। এরপরও কারো যদি মনে সন্দেহ থাকে নির্বাচন হবে কি না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবে এবং তা অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। আজকে যাদের উদ্দেশ্যে এই কর্মশালা, অতীতে কোন নির্বাচনের আগে প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে নিয়ে এভাবে সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না, তবে হয়তো হয়েছে। তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি এই কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে। বাগেরহাটে 4টি এবং গাজীপুরে সংসদীয় আসন 5টি থাকবে। নির্বাচন কমিশনের গেজেট অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালতে আদেশ দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরে 4 সেপ্টেম্বর কেবল সীমানা পরিবর্তন করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এ বিষয়ে করা রিটের শুনানি শেষে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। একই সাথে গাজীপুরের একটি আসন বাড়িয়ে নির্বাচন কমিশনের গেজেটও অবৈধ ঘোষণা করা হয়। আগের মতোই গাজীপুরে 5টি আসন বহাল থাকবে বলে রায় জানানো হয়। বাগেরহাট 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98, 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98 এবং 198কে যোগ করেছিল গাজীপুরে। 198টিকে এলিমিনেট করে 96 আসন সংখ্যা 98 যেটা সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এবং আদালত আরও বলেছেন, যেহেতু আইনে আছে যদি ডিলিমিটেশন অনুযায়ী নির্বাচন না করা যায় তাহলে মানে ইমিডিয়েট আগে নির্বাচনে যেভাবে ছিট ছিল সেভাবে নির্বাচন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 5.5 লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, গত 5 আগস্টের পর থেকে আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে যুবকদের আনা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা সুনির্দিষ্ট হয় নাই, কারণ রাষ্ট্রের এখনো তো অনেকগুলো
আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে, তফসিলে সুনির্দিষ্টভাবে বলা হবে, তখন সেটার ভিত্তিতে আমাদের চূড়ান্ত। বাট 5.5 লাখের উপরে আপাতত যে ভোট কেন্দ্র আছে সেটা 5.5 লাখের উপরে আমাদের মোতায়েন। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে একটি মহল দেশের সর্বনাশ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লব শুধু 36 দিনের নয়, 17 বছরের আন্দোলন ছিল, যার ফলে 5 আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঠাকুরগাঁয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সুপরিকল্পিতভাবে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করেছিল তারাই আজ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যন্ত্রবর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রক্তাক্ত 36 জুলাই অভ্যুত্থান ও জাসাস শীর্ষক প্রামাণ্য ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ফলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এটা কিন্তু শুধু 36 জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই আগস্ট এসেছে। পুরো আন্দোলন বিগত 1 দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি 5ই আগস্ট যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যারা বলে গণভোট সংবিধানে নেই, তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি আরও বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। পুনর্পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে 8টি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসীকে বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে 5 দফা দাবি সেটা মেনে নেবে। আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। তা আমরা বলেছি, আপনারা জামায়াতের ডাকে যে সাড়া দিতে না চান, কী কারণে আমরা জানি না, কারণ যাই হোক না কেন, এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, এক দল ডাকলে 8 দল আসে না, কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আজ প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে 9 দিনের মামলায় 62 সাক্ষীর 11 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল একে জুলাই আন্দোলন রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করার সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এদিক জব্দ তালিকায় 2 জনের জবানবন্দি নেওয়া হয়। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামীকাল। এর আগে 2 মামলায় গ্রেপ্তার থাকা 7 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কখন রায় হবে এটা বলার এখতিয়ার সুযোগ বিচার শেষ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে 2 জনের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ আদেশ দেন। সাংবাদিক মঞ্জুরুল আলম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রথমে 1 সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়, পরে অস্বাক্ষরিত আদেশ রিকল করে আবেদনটি খারিজ করা হয়েছে। হাইকোর্ট বলছে যে কোথায় কোন সম্পত্তি ধ্বংস এটার উত্তর দিতে পারে না। এইখানেও আসার পরে যেটাই হইলো সেটা হলো যে লতিফ সিদ্দিকীর বেলা এইটা তারা বললো যে ঠিক আছে তাইলে আমাদের সো এখন তার মুক্তি পেতে বাধা নাই। হাইকোর্টের যে আদেশটা ছিল সেই আদেশটি ব্যবহারকারীদের অসচেতনতা ও কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা দিনকে দিন যেন বেড়েই চলেছে। আর এর নেপথ্যের একটাই কারণ হিসেবে অসাবধানতা আর গ্যাস সিলিন্ডার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করাকে দোষেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি এর বিরুদ্ধে আইন করা গেলে সিলিন্ডার দুর্ঘটনা কমে আসত বহুলাংশে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা নতুন নয়। সাম্প্রতিককালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এমন ঘটনা ঘটে গেছে বেশ কয়েকটি। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে একটি ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, রাজধানীর মুগদায় একটি বাড়িতেও সিলিন্ডার বিস্ফোরণ উল্লেখযোগ্য। আর এই সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাদ পড়ছে না ব্যস্ততম সড়কে চলাচল করা সিএনজি চালিত স্কুটার বেবি ট্যাক্সিও। দাউ দাউ করে জ্বলতে থাকা সিএনজি চালিত অটোরিকশা পুড়ে যাওয়ার এই চিত্রটি রাজধানীর হাতিঝিল সড়কের। হ্যাঁ, চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো আন্দোলন কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য, কিন্তু না, এটি চলতি পথে মুহূর্তেই অটোরিকশায় আগুন ধরে যাওয়ার বাস্তব চিত্র। আনোয়ার মিন্টু, যিনি পরিবার পরিজন নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় পা রেখেই নগরের আবদুল্লাপুরের উদ্দেশ্যে ওঠেন সিএনজি চালিত এই অটো গাড়িতে। কিন্তু অটোরিকশাটিতে এভাবেই যে আগুন ধরে যাবে কে জানতো, তবুও রাখে আল্লাহ মারেকে, এমনটাই জানান তারা। সাদা বাসতে নামে গাড়িতে সিএনজিতে উঠছি, ওই সময় এখানে এসে এই দুর্ঘটনা ঘটছে। আর চলতি পথে অটোরিকশায় আগুন ধরে যাওয়ার কারণ সম্পর্কে চালক এই বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। জানান এসব দেখার দায়িত্ব ফিলিং স্টেশনের। যাত্রী চিল্লা উঠছে এমনি আর কি, আমি একটু পরে আবার আওয়াজ শুনছি, আওয়াজ শোনার পরে আমি ব্রেক করছি, ব্রেক করার সাথে তো ওরা মনে করেন লাপায় নামে পড়ছে, পড়ে গেছে ওরা নিচে, আর আমিও তাড়াতাড়ি লাফ দিয়ে নেমে পড়ছি। চেক তো আমরা করি না, চেক তো করে মনে করেন বোতলে যারা চেক করে কোম্পানির থেকে, এরা তো বোতল চেক করে কাগজপাতি দিয়ে দেয়। আর এসব দুর্ঘটনা থেকে উত্তরণে নিয়মিত মনিটরিং বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আফসার আলী। আমাদের দেশে যারা সিএনজি চালক, যারা সিএনজি ইউজ করে, তারা কিন্তু এই সিলিন্ডারগুলো আসলে টেস্ট করে না আর কি। মেয়াদ পার হয়ে যায়, মেয়াদ পার হওয়ার পরে যে টেস্ট করা দরকার সেই টেস্টটা তারা অনেকেই করে না আর কি। কেন এটা কী কী কারণে বিস্ফোরণ হতে পারে আর কি, সেই বিষয়ে তাকে অবশ্যই তার জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাকে সেই বিষয়ে
প্রশিক্ষিত করতে হবে। জানান সড়কে ঘন ঘন সিএনজি চালিত গাড়ি কিংবা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনার নেপথ্যের কারণও, সেই সাথে সিলিন্ডার বিস্ফোরক রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে যথাযথ ভূমিকা। বিস্ফোরণের সাথে তো বিস্ফোরক অধিদপ্তরই জড়িত, বিস্ফোরক অধিদপ্তরকে এখানে আগিয়ে আসতে হবে আর কি, তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এক্সপার্টাইজ দরকার, সেটা বুয়েটের আছে। যদি সরকার কখনো বুয়েটের কাছে এরকম কোনো পরামর্শ চায় তাহলে আমরা বুয়েটের পক্ষ থেকে সেই পরামর্শ দিতে সক্ষম। আমরা জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের সময় বৃদ্ধি সহ 12 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে মোট 7,150 কোটি 90 লাখ টাকা। সোমবার ঢাকার শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর পুরো অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। বৈঠকে নতুন 9টি, সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির প্রস্তাবনা অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 9 টাকা 27 পয়সা বাড়তে পারে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি সর্বোচ্চ খুচরা মূল্য 189 টাকা থেকে বেড়ে 198 টাকা 27 পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে খোলা সয়াবিন তেলের দাম 8 টাকা 85 পয়সা বৃদ্ধি করে 177 টাকা 85 পয়সা করার সুপারিশ করা হয়েছে। এর আগে গত 3 আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি দাম 189 টাকা নির্ধারণ করা হয়েছিল। দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা। গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। দাম বৃদ্ধির কারণ হিসেবে আড়তদার ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষেন। তবে আড়তদাররা বলছেন, মৌসুম শেষ হওয়ায় হঠাৎ ঘাটতির কারণে দাম বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন মুজিবুর রহমান। সারা দেশে এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। 70 টাকা থেকে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। হঠাৎ কেন এই দাম বৃদ্ধি কারণ খুঁজতে রাজধানীর শ্যামবাজার ও লালকুটি পেঁয়াজের পাইকারি বাজারে গেলে দেখা যায় উল্টো চিত্র। আড়তদাররা বলছেন, খুচরা বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন। আজকে সর্বোচ্চ 93 টাকা আর সর্বনিম্ন 88 টাকা। খুচরা বাজারে কোনো ফিক্সড রেট নাই, যে যেমন বেচতে পারে। দেশে খুচরা বাজার আমাদের 90 টাকা নিয়ে যায়, 100 টাকা বেচলে পারফিট হয়, কিন্তু ওনারা বেচে 120 টাকা 110 টাকা, বুঝলেন। এর কারণ হচ্ছে এই দেশে এখন খুচরা বাজারের উপর কোনো তদারকি নাই। আমাদের এখানে কিছু জিনিস আছে, আমরা ধরেন কালকে 2800টা বাজার ছিল, আজকে হাটে 3000 হয়ে গেছে। তখন 200 যখন ওখানে বাড়ে, তখন পরের দিন কিন্তু ব্যাপারীরা ওই 200 বাড়াই কিনতে হয়। তখন আমাদের ঘরে যে মালটা ট্রাকে আছে, ওরা বলে ভাই 200 বাড়ছে, আপনি 2 টাকা বাড়াই বেচছেন। লাভবান হয় তারা, লাভবান হয়। এটা কিন্তু হাট বাজারে যারা ফরিয়ামি করে, একজনের মাল একজন কিনে হাটায় নিয়ে বেছে, ওরা কিন্তু কিনে চলে দিতেছে, বিক্রি করে টাকাও নগদ নিয়ে দিতেছে। পাইকারি আড়তে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 91 টাকায়, আর সেই পেঁয়াজ কারণ বাজারে খুচরা দোকানে বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা কেজি দরে। বাড়তি দামে কারণ হিসেবে দোকানিরা আবার দোষলেন আড়তদারদের। ভালো মানে পেঁয়াজ শ্যামবাজার দেখবেন, আজকে আমার শ্যামবাজার পেঁয়াজ 104 টাকা কেজি আমার দাম করছিলাম একটা পেঁয়াজ, ওরা বেচে না 115 টাকা রেট চাইছে। সর্বনিম্ন 110 টাকা কেজি ওরাই বলে দিছে, মানে বড় পেঁয়াজ যেটা আপনার ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা চালায়, কিন্তু ওগুলো আমরা নেই নাই, কারণ এত দামে পেঁয়াজ আমরা কার কাছে বিক্রি করব। এটা কাঁচামাল, সিন্ডিকেট তো ব্যবসায়িক ক্ষেত্রে থাকতে পারে। পুরাই জড়িত 180 মাল আছে 1000 মন, বুঝতে নেই, 5000 বেচবো, নাহলে হালাই দেবো, মানে কি করবেন তার। একে অপরকে দোষারোপের জাতাকলে পিষ্ট হচ্ছেন ক্রেতারা। তারা বলছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারের। ওইটা হলো 160 টাকা। এটা তো অবশ্যই সবাই বলে সিন্ডিকেট, আমি তো বাইরে না, এটা ভোক্তা অধিকারের পক্ষ থেকে ওনারা যদি এই জিনিসটা একটু দেখভাল করতেন, তাহলে আমাদের মতো সাধারণ জনগণ যারা উপকৃত হইতাম আমরা।
দ্রুত নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানালেন দোকানিরা। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনটি কেন বেআইনি, অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করে। আগামী 2 সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগে গত 28 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। তবে গত 2 নভেম্বর নিয়োগের প্রবিধানটি বাতিল করে একটি সংশোধিত জ্ঞাপন করা হয়।